সুপ্রিয় দর্শক, আজকে পূর্বাঞ্চল রিজন টাউন সংবাদ সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে তিনজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে এসে কথা বলবার জন্য। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা আলাপ করতে চাই। আমি প্রথমে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সর্বডান দিকে আছেন যুবলীগের নেতা আনোয়ারুল ইসলাম আনোয়ার, এরপরেই আছেন শরীফুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক নাগরিক সংহতি, এবং সবশেষে মাহবুল হাসান ভুইয়া পিঙ্কু, যুব দলের নেতা। আপনাদের তিনজনকে স্বাগত জানাই। সাথে দর্শক আপনারা যারা আছেন, আপনারা চাইলে কোনো তথ্য থাকলে, প্রশ্ন থাকলে, কোনো মন্তব্য থাকলে আমাদের সাথে যোগ করতে পারেন। আপনারা স্ক্রলে যে নাম্বারটি আমরা দেখাচ্ছি সেখানে প্রশ্ন করে কিন্তু আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমরা এই মুহূর্তে যেই বিষয়গুলো আমি একটু পিঙ্কু ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমরা সংবাদ মাধ্যমে যে বিষয়গুলো দেখেছি তার মধ্যে দুটো অ্যালার্মিং ঘটনা, বিশেষ করে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে খুন করা হয়েছে, এবং একটা আমরা সবসময় যেটা দেখছি যে কোনো ঘটনা হলে খুব অল্প সময়ের মধ্যেই দায় স্বীকার এবং কিছুটা অভিযোগের আঙুল দেওয়া হয়। এই পুলিশ কর্মকর্তার স্ত্রীর খুনের ক্ষেত্রে জঙ্গিদের দিকে দৃষ্টি দেওয়া হয়েছে, এবং আমরা পরে দেখতে পাচ্ছি নাটোরে খ্রিস্টান একজন দোকানিকে খুন করা হয়েছে, যেটিরও দায় স্বীকার করেছে আইএস। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায়। আর আপনার দলের পক্ষ থেকে আজকে একটা প্রেস স্টেটমেন্টে বলা হয়েছে সংকুচিত গণতন্ত্রে জঙ্গি এবং উগ্রবাদ উত্থানের যে আশঙ্কা বিএনপি করেছে সেটিরই বহিঃপ্রকাশ আপনারা বলেছেন, এবং সামগ্রিকভাবে আইন শৃঙ্খলাটি একটু আমরা আলাপ করে নেই, তারপর অন্যদিকে একটু যেতে চাইবো বাজেট নিয়ে পরবর্তীকালে। আপনি যদি শুরু করেন। সবাইকে ধন্যবাদ। খুবই দুঃখজনক একটি ঘটনা, একটি নয় দুটি ঘটনা আজকে ঘটল। চট্টগ্রামে একজন পুলিশ সুপারের স্ত্রী সন্ত্রাসীদের দ্বারা নিহত হয়েছেন, উত্তরবঙ্গেও একজন নিহত হয়েছে। আবার সাথে সাথে মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটাচ্ছে এরকম একটি ইশারা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আবার দায় স্বীকার করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আইএস নামের একটি সংগঠনের পক্ষ থেকে। বিষয়টা দায় স্বীকারটা শুধু ওয়েবসাইটে থাকে, যে ওয়েবসাইটে থাকে, এটা আপনাকে ভাবতে হবে যে ওয়েবসাইটে কারা দিচ্ছে। মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সরকার, আজকে বিএনপি তাদের ভাষায় যে কথা বলেছে, সংকুচিত গণতন্ত্র, সোজা কথা গণতন্ত্র গলাটা টিপে প্রায় হত্যা করা হয়েছে বিধায় আজকে কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু ঘটনা না, দেশের রাজনীতি, দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তা তো চরম খারাপ। এটা অনেকদিন যাবতীয় আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই। কিন্তু যে বারবার জঙ্গি এটা করছে, আইএস এটা করছে, এটা বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হলেও আবার মাঝে কিন্তু আমরা দেখলাম যে আমেরিকা যখন সরকারকে বলল যে আপনারা যদি এটা না পারেন তাহলে এটা আমরা হস্তক্ষেপ করি, তখন কিন্তু বর্তমান সরকারের অনেক মন্ত্রী বলেছেন, বর্তমান সরকার বলেছে যে না, এই দেশে কোনো আইএস কিংবা কোনো জঙ্গি নাই। এই যে বাঘ এলো করতে করতে জাতি এমন একটা জায়গার মধ্যে এসেছে যেটা কিন্তু দায় দায়িত্ব পুরোটাই এই সরকারের। সরকার বারবার এই ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার জন্য সকালে একরকম বিকালে একরকম শুধুমাত্র দায় ছাড়া গোছের একটা দোষ চাপিয়ে জঙ্গির কথা বলে এদেশে জঙ্গি যা উত্থান হয়েছিল সেটা কিন্তু বিএনপির আমলে বেগম খালেদা জিয়ার সরকার কিন্তু সেটাকে কঠিন হস্তে কিন্তু দমন করেছিল। সেটা আপনারা জানেন। জেএমবির যারা নেতৃত্বে ছিল তাদেরকে কিন্তু বিএনপি সরকারের সময় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের বিচারও হয়েছে। তো জঙ্গি নাই আবার জঙ্গি আছে, যে কোনো ঘটনাতেই বিএনপির ইন্ধন আছে, জঙ্গি আছে, জঙ্গিরা করছে, এই সমস্ত কথা বলতে বলতে দেশকে এমনই একটা জায়গার মধ্যে আমি মনে করি আওয়ামী লীগ আজকে নিয়ে এসেছে, যেখানে একটা হযবরল অবস্থা। এই হযবরল অবস্থার মধ্যে দিয়ে কেউ কেউ তাদের নিজেদের মনে করেন যে এই যে আজকে যে দায় স্বীকার, মুহূর্তের মধ্যে আইএস দায় স্বীকার করে। আদৌ আইএস এটা করছে কিনা সেটা আমি জানি না।
আচ্ছা, আপনি মনে করছেন এখানে দায়ের শিকার একটা ঘটনাটাকে অন্যদিকে হ্যাঁ, এটার divert সাথে করা। আমি তো মনে করি এটার সাথে সরকার নিজেই জড়িত কিনা এটা আমার আচ্ছা, সন্দেহ। আমরা একটু শুনি তাহলে অন্যদের মতামতগুলো। আপনাকে ধন্যবাদ, আপনি আলোচনা শুরু করেছেন, আরো নিশ্চয়ই আপনি বলবেন। শরীফুজ্জামান শরীফ, আপনি এই ঘটনাগুলো অবজার্ভ করেছেন নিশ্চয়ই সারাদিনে, আপনার মূল্যায়ন শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই একজন নিরীহ নিষ্পাপ মানুষের অপ্রত্যাশিত এই মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, তার প্রতি শ্রদ্ধা জানাই। একই সঙ্গে এই ঘটনার মধ্য দিয়ে আমরা নিরাপত্তাহীনতার কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি সেটি আবার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আপনার মনে আছে সাংবাদিক প্রয়াত নির্মল সেন একটি কলাম লিখেছিলেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আজকে বাংলাদেশে মৃত্যুর গ্যারান্টি নয়, মৃত্যুর পরে, হত্যাকাণ্ডের পরে হত্যার বিচারের গ্যারান্টি চাই। আমাকে সেই কথা বলতে হচ্ছে, কারণ এই যে গতকালকের যে দুটো হত্যাকাণ্ড, এটি আকস্মিক ঘটনা না, এটি নতুন ঘটনা না, সিরিজ হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় আজকের এই জায়গায় আমরা এসে পৌঁছেছি। এবং দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের শাসক শ্রেণী তারা তাদের স্বার্থে, সেটা আপনি শৃঙ্খলিত গণতন্ত্রের আমলের কথা বলবেন, বিকশিত গণতন্ত্রের কথা বলবেন, আপনি দেখবেন যে এই জঙ্গিদেরকে তারা তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে এবং কখনো কখনো মূল ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। যেমন আজকে আমরা দেখছি যে যখন পুরো উত্তরাঞ্চল জুড়ে বাংলা ভাই দাপিয়ে বেড়াচ্ছেন, যখন শ্যামলীতে শামসুর রহমানকে হত্যা করার জন্য তাকে কোপানো হচ্ছে, যখন নওগাঁর খেজুর আলীকে পা উপরে দিয়ে হত্যা করে মাথা নিচে দেওয়া হয়েছে, তখন মন্ত্রীরা বলছেন বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, বাংলা ভাই বলে কেউ নেই। যখন এই সময় আপনি দেখছেন একের পর এক সিরিজ হত্যাকাণ্ড ঘটছে, একের পর এক মানুষকে খুন করা হচ্ছে প্রকাশ্য দিনের বেলায়, তখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একের পর এক বলেই যাচ্ছেন, একই ক্যাসেট তিনি বাজিয়েই চলছেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। এবং এই বিচ্ছিন্ন ঘটনা বলতে বলতে এবং এই ঘটনাগুলোকে নিয়ে নানা রকমের খেলা খেলতে খেলতে এমন পর্যায়ে এসে পৌঁছেছেন যে এখন পানি নাকের উপরে উঠে গেছে। আমরা 3 বছর আগে, 3-4 বছর ধরে এই খেলা খেলছেন যে ঘটনা ঘটার পরে পত্রিকায় প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে আইএসআই এর কমান্ডারকে গ্রেফতার করেছি, পত্রিকায় প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে, সাংবাদিককে ডেকে বলা হয়েছে যে আইএসআই রিক্রুট করছেন, এই ধরনের ব্যক্তিকে গ্রেফতার করেছি। আজকে এসে বলছেন যে আইএস নামে কেউ নেই, এটি একটি ষড়যন্ত্র। অর্থাৎ আপনি যে খেলাটি শুরু করেছিলেন প্রতিপক্ষকে দমন করার জন্য, আপনি যে খেলাটি শুরু করেছিলেন প্রতিপক্ষের কাঁধে বন্দুক রেখে শিকারের জন্য, সেই যে ফ্রাঙ্কেনস্টাইন আপনি তৈরি করেছিলেন, সে এখন আপনার ঘরের ভিতরে হাত দিয়েছে, আপনাকে আঘাত করছে। কিন্তু এটি নিয়ে আমাদের এখানে রাজনীতি কি? রাজনীতি আজকে যে চট্টগ্রামের ঘটনা, এই যে সারাদিন ধরে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেছেন তার যে স্বামী পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার, আমি একটি জায়গায় আমার ভালো লেগেছে, অন্য একটি জায়গায় যে বাংলাদেশের এখনো আমরা পুলিশ বাহিনী সম্পর্কে যে সমালোচনা করি, বাবুল আক্তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে বাংলাদেশের পুলিশ বাহিনীর মধ্যে এখনো সেই কর্নেল গুলজারের মতো সৎ কর্মকর্তারা এখনো বেঁচে আছেন, এখনো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন, এখনো জনপ্রিয় এবং তারা সবকিছুর উপরে দেশের স্বার্থকে প্রাধান্য দেন। আমি যেটা বলছিলাম যে চট্টগ্রাম, সেই চট্টগ্রামে আমরা বছর খানেক আগে দেখলাম চট্টগ্রামের লালখান মাদ্রাসায় জঙ্গি আস্তানা, সেখানে বোমা বিস্ফোরিত হয়ে বোমা বানাতে গিয়ে মারা গেল মাদ্রাসার ছাত্র, গ্রেপ্তার হলো মুফতি ইজহারুল ইসলাম। মুফতি ইজহারকে, মুফতি ইজহার হচ্ছে 20 দলীয় জোটের একজন নেতা এবং 20 দলীয় জোটের পক্ষ থেকে তার মুক্তির দাবি করা হলো। অর্থাৎ একদিকে আপনি দুই রাজনৈতিক দলের মধ্যে এই প্রতিযোগিতা এবং কে কিভাবে কাকে ব্যবহার করবে এবং কোন পক্ষকে ঘায়েল করার জন্য, এটি ঘায়েল করার রাজনীতি চলছে এবং তার অনিবার্য পরিণতি আজকে মানুষের জীবনের নিরাপত্তা। ধন্যবাদ শরীফ ভাই। আমরা একটু আনোয়ার ভাই, এমনিতে তো প্রত্যেকেই চেষ্টা করছেন, কিন্তু ঘুরে ফিরে কিন্তু সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি দলের দিকে দায়িত্বের মাত্রাটা বেশি, সবার আগ্রহ আকাঙ্ক্ষা। আনোয়ার ভাই, আপনি কি? ধন্যবাদ। অবশ্যই দেশে যদি কোনো অঘটন ঘটে তাহলে অবশ্যই বর্তমান সরকার যিনি ক্ষমতায় থাকবে তার কাছেই মানুষ প্রত্যাশা করবে এইসবের যাতে
সুরাহা হয়, যাতে বন্ধ হয়। তো জঙ্গিবাদ নিয়ে যে কথাটা বলা হলো বা আজকে যে দুটো হত্যাকাণ্ড ঘটেছে, এটা সত্যি দুঃখজনক। তো যারা আজকে এই যে ভিকটিম হলো, যে হত্যা করা হলো, যে আমাদের পুলিশ অফিসার বাবুল আক্তারের স্ত্রী এবং আমাদের নাটোরের যে খ্রিস্টান সম্প্রদায়ের যে ভদ্রলোক, এই দুজনকে যদি আমরা প্রথমে মূল্যায়ন করি যে আসলে এরা কারা, এদের মতো এত ইনোসেন্ট মানুষ কেন মারা যাচ্ছে, সেটাই এদের শত্রু কারা? একজন মানুষ জমি জমা নিয়ে গন্ডগোল করে মারা যায়, প্রতিপক্ষ হয়তো রাজনীতির মাঠে ময়দানে মারা যায়, সেটা এক ধরনের হয়। তাহলে এদের মতো ইনোসেন্ট মানুষগুলোকে কেন মারা হচ্ছে? আমাকে একটু অ্যালাউ করলে একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরতে চাই, আবার হয়তো প্রশ্নটা আপনার কাছে হতে পারে। হ্যালো, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি বাবু বলছিলাম ধানমন্ডি থেকে। জি জি, বলুন। এই যে দুঃখজনক ভাবে একটার পর একটা হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে, এইটা এখানে সরকারের ভূমিকা কি বা জনগণের গণজাগরণ সৃষ্টি হচ্ছে না কেন এটার বিরুদ্ধে? সরকারের ভূমিকা বা জনগণের প্রতিবাদ, গণজাগরণ হচ্ছে না কার ক্ষেত্রে? হ্যাঁ, তো সেই জন্য আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে ভদ্রলোক ফোন করছেন তার কথাগুলো হয়তো তার উত্তরটা এখানে বেরিয়ে যাবে আশা করি। যে এতক্ষণ শরীফ ভাই যে বিষয়টা বললো যে জঙ্গিবাদের যে উত্থান, যে মিডিয়ার সৃষ্টি, এটা আসলে কারা বলেছিল? সেই জঙ্গিবাদের উত্থানটা কখন হয়েছিল? রাজশাহীতে যে জঙ্গিবাদ বাংলা ভাইরা যে দাপিয়ে বেরোতো, সেটা কার ক্ষমতা বলে যাচ্ছিল? সেই সময় তো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, সেই সময় জামাত বিএনপি ক্ষমতায় ছিল। এবং আমি মনে করি যে সেই সময়ে কিন্তু বাংলাদেশে একমাত্র মানে জঙ্গির উত্থান ঘটেছিল। তারা তো প্রশ্রয় দেয় এবং সেই জঙ্গিদের উত্থানে এবং তাদের টার্গেট কারা ছিল, এ পর্যন্ত কোথাও কোনো বিএনপির কোনো নেতাকে, বিএনপির কোনো জনসভায়, কোনো জায়গাতে এই জঙ্গিরা হামলা চালিয়েছে বলে আমার জানা নেই। এরা কারা? বিএনপির উপর হামলাটা কম প্রত্যেকটা হচ্ছে। কম না, কোথাও হয়নি। যখন ওরা ক্ষমতায় থাকে তখনও কিন্তু আওয়ামী লীগের উপর অথবা প্রগতিশীল অথবা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির উপর কিন্তু আঘাতটা এনেছে। উদীচীর হামলা বলেন, যত জায়গায় যেখানে বাংলা ভাইয়েরা হামলা চালিয়েছে সবগুলোই কিন্তু এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির। কিন্তু সেই সময় থেকে যে বাংলাদেশে যে জঙ্গির যে উত্থানটা হয়েছে আজও কিন্তু ধারাবাহিকভাবে চলছে। আজকে আমি মনে করি যে বাংলাদেশে যে দুজন লোককে আজকে হত্যা করা হলো, এর আগেও যে হত্যাকাণ্ডগুলো ঘটা হয়েছে, তারা কিন্তু খুবই ইনোসেন্ট পাবলিক। বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারটাকে অস্থিতিশীল করার জন্যই কিন্তু আজকে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে। এবং আমি মনে করি যে এখানে দেখেন যে জামাত এবং বিএনপি, তারা তাদের দীর্ঘ ইতিহাসের যদি রাজনৈতিক জীবনে যদি ইতিহাস কাটা যায়, প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা মানে শর্টকাট মেথডে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এই জিনিসটাই কিন্তু তারা ফলো করে বারবার। আজকে তারেক জিয়া লন্ডনে বসে এবং বাংলাদেশে বেগম খালেদা জিয়া বসে এবং এবং এই যে প্রমাণ হয়ে গেছে যে ইহুদি রাষ্ট্রের যে মোসাদ, তার সাথে যে ষড়যন্ত্র, যে আগামী ডিসেম্বরের ভিতরে এই সরকারের পতন ঘটাতে হবে। এবং এর স্পষ্ট কিন্তু সমস্ত কিছু কিন্তু বেরিয়ে এসছে এবং মিডিয়াও কিন্তু বেরিয়েছে তারা কিভাবে ষড়যন্ত্র করছে। এটা একটা হয়তো বের হয়েছে বলে জনগণ জানছে, কিন্তু প্রত্যেকটা পদে পদে সব সময় কিন্তু তারা এই ষড়যন্ত্রের রাজনীতি, এই জঙ্গিবাদের রাজনীতি, সমস্ত কিছু কিন্তু বাংলাদেশে এসে এই রাজনৈতিক পরিবেশটাকে, একটা সুন্দর রাজনৈতিক পরিবেশটা কিন্তু বারবার নষ্ট করছে। এই যে তারপরে যে 1 বছর আগে যে জানুয়ারি মাসে যে সারা বাংলাদেশে যে ধরনের হত্যাকাণ্ড চালানো হলো, একই কায়দায় ইনোসেন্ট পাবলিক গুলাকে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা হলো। তো সারা বাংলাদেশে যে হত্যার যজ্ঞগুলা যে ঘটছে, এটা কারা করছে? বাংলাদেশের রাজনীতিতে যে পলিটিক্যাল যে কিলিং গুলা, সেটা কিভাবে কখন থেকে শুরু হয়েছে, কোন গ্রুপটা বাংলাদেশে সক্রিয় আছে? আমরা যদি 1975 সাল থেকেই ধরি যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, 3রা নভেম্বরে জেল হত্যা, আমাদের জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো, এরপরে আমাদের শাহ আহমেদ কিবরিয়াকে হত্যা করা হলো, আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হলো, আমার নাটোরের মমতাজ ভাইকে হত্যা করা হলো, আমার মঞ্জুর ইমামকে হত্যা করা হলো, খুলনার 21শে আগস্টে গ্রেড হামলা মারা হলো আমাদের নেত্রীকে হত্যা করার জন্য। আল্লাহ রহমতে উনি বেঁচে গেলেও আমরা আইবি রহমান সহ কিন্তু 24 জনকে হারিয়েছি এবং অনেকেই কিন্তু সেই স্প্রিন্টার বহন করছে। তো এই ধরনের যে রাজনীতি বাংলাদেশে যে চালু করেছে, এরা কারা করছে? এগুলো যদি পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের রাজনীতিটাকে কারা কলুষিত করছে। আমি সরকারি দলের রাজনীতির একজন কর্মী হিসেবে আমিও প্রত্যাশা করি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক আরেকটি দল প্রতিষ্ঠিত হোক,
সেখানে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, সত্যিকারের গণতান্ত্রিক চেতনাবোধ থাকবে এবং বাংলাদেশের রাজনীতির পরিবেশ সুন্দর হবে। অবশ্যই। এবং জি। আমি আরেকটি কথা না বললেই না, যে এই বাংলাদেশের রাজনীতি কিন্তু সবচেয়ে কলুষিত করেছেন কিন্তু জিয়াউর রহমান, এবং তিনি কিন্তু বলেওছিলেন যে আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, অ্যান্ড হি ডিড ইট। এবং তিনি কিন্তু রাজনীতিকে নষ্ট করে গেছেন, এবং সেই সময় আপনারা দেখবেন যে অবৈধভাবে ক্ষমতা দখল করে তারপরে এদেশে রাজনৈতিক দল গঠন করে এদেশের যুব সমাজ, ছাত্র সমাজের হাতে কিন্তু অস্ত্র, অবৈধ টাকা তুলে দিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতি তখন থেকে কিন্তু নষ্ট করে গেছে। তো আজকে আমি লাস্টে যে শরীফ ভাই যে কথাগুলো বলছেন, যে এই বর্তমান সরকারকে যেভাবে বিশেষ করে জঙ্গিবাদের যে উত্থানটা যে দায়ী করছেন, আমি এটা কোনোভাবেই মানতে পারি না। উনি একটা প্রগতিশীল রাজনীতি করে এসছেন, উনি অন্তত এইটুকু ওনার বলার কথা না যে বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের সম্পর্কের শক্তির উপর বারবার আঘাত এনেছে কারা, এটা উনি জানে, সবাই জানে। আরো কিছুটা সময় আছে আমাদের। আমি এই বিষয়টা আপনি কিছুটা টাচ করেছেন। একটা আমেরিকার একটা ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে বাংলাদেশে এই ঘটনাটির জন্য অমুক দায়ী। এটা তো মূল যিনি যারা ঘটনাটি ঘটাচ্ছেন বা ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছে তারাও তো একটা এক্ষেত্রে একটা সুযোগ পাচ্ছে যে যাক অন্য একজন দায় স্বীকার করেছে, আমার আর এখন এই ক্ষেত্রে দায় নেই। আলটিমেটলি এই ঘটনাটা কিন্তু রিপিটেডলি অনেকগুলো ঘটনার ক্ষেত্রে ঘটছে, এবং সাধারণ মানুষ কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে জাস্ট ওয়েবসাইটে একটা দায় স্বীকার করলেই জিনিসটা হয়ে যাচ্ছে না। এখানেই তো কথা যে ওয়েবসাইটে দায় স্বীকার করছে যারা, এটা একটা রাজনীতি কিনা, মূলত কারা করছে, এটা সরকারের দায়িত্ব এই জিনিসটা জনগণের সামনে নিয়ে আসা কিংবা এটার প্রতিকার করা। কিন্তু তারা মুহূর্তের মধ্যেই, যেমন মুহূর্তের মধ্যে আইএস নামের, এটা একটা কৌশল। এক মিনিট আমি আপনার সাথে কথা বলি। আজকে চট্টগ্রাম পুলিশ এটা একটা কৌশল অবলম্বন করছে। সাথে সাথে কি করে বাংলাদেশে কোনো আমি কথা শেষ করি। মুহূর্তের তদন্তের আগে আমি কি করে জানলাম যে তদন্তের আগেই তো আওয়ামী লীগ, তো এইটা এখানেই তো আওয়ামী লীগ দেশের উত্থান হয়েছে, এটা তো আমি কিন্তু আপনি কথা বলার সময় আপনি কিন্তু অনেকগুলি কথা বলেছেন, যে কথাগুলি আমার দৃষ্টিকোণ থেকে আমার কাছে অনেক আপত্তিকর। জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কথা বলেছেন আপনি, যিনি মহান স্বাধীনতা যুদ্ধে যিনি ঘোষণা দিয়ে সম্মুখ সামনে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তাকে আপনি বলেছেন সে অগণতান্ত্রিক। তো আমার কথা হচ্ছে যে আপনারা কিন্তু মেহেদী সাফাদির কথা নিয়ে আসলেন, সাফাদির কথা নিয়ে আসছেন, আপনি এর মধ্যে অনেকগুলি ঘটনা নিয়ে আসছেন। আপনি যে কোনো একটা লাইনে কথা বলেন। মেহেদী সাফাদি, এই সাফাদিকে, সাফাদি বলা হচ্ছে যে লিকুদ পার্টি একটা অখ্যাত একটা পার্টি, একজন নেতা। আপনারা কেন মোসাদের কথাটাকে বারবার আনছেন? মোসাদ হচ্ছে, আপনি কি জানেন, আপনারা কি আওয়ামী লীগ জানেন মোসাদ কি? মোসাদ হচ্ছে ইসরায়েলের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, সারা পৃথিবীতে বিখ্যাত। যেমন ইন্ডিয়ান র, এখানে বাংলাদেশের ডিজিএফআই, সেই রকম মোসাদের আইএসআই আছে পাকিস্তানের, এফবিআই আছে আমেরিকার। তো আপনি কি বললেন যে মোসাদের এজেন্ট, আপনি বলছেন যে লিকুদ পার্টি একটা অখ্যাত দলের একটা অখ্যাত নেতা, তারপর আপনি বলছেন যে সে মোসাদের কথাটা কোত্থেকে আসলো। তার এরপরেও ওই ভদ্রলোক, ওই মেহেদী সাফাদি, সে নিজেই বলল যে আমি তো এখানে কোনো তেমন কোনো, আমি তার সাথে কোনো প্রোগ্রাম করে কোনো বক্তব্য রাখি নাই, কথা বলি নাই, মিটিং করি নাই। হ্যাঁ, এর আগেও আমি করেছি। আমি সজীব ওয়াজেদ জয়ের কথা বলেছে যে তার সাথেও নাকি সে মিটিং করেছে। আমাদের কথা হলো যে একটা প্রশ্নের উত্তর দেন, সেটা হচ্ছে যে আপনারা ঘরের মধ্যে ইসরায়েলি রাইখা, ঘরের মধ্যে ইসরায়েলি বউ বানাইতে পারবেন, অথচ সে মোসাদের এজেন্ট হবে না। অখ্যাত পার্টির একজনের সাথে কথা বললো সে মোসাদের এজেন্ট। এইগুলি প্রবলেম। ঘটনাটাতে আমি আসতে চাচ্ছি, এইটাই প্রবলেম ভাই, এটাই প্রবলেম। ঘটনাটা ঘটার সাথে সাথে আমি কি করে বুঝলাম যেটা কে ঘটে? এইটাই তো প্রবলেম। আপনি কথা বলার আগে আপনি বুঝলেন মোসাদ। এই যে এই সমস্ত কারণে যেটা শরীফ ভাই বলেছে যে মুহূর্তের মধ্যে আপনার দায় চাপিয়ে দিচ্ছেন, এই যে আপনাদের কেন বলছি, এই যে আমি একটু বলছি, আমরা কেন আপনার কথাটাই বলছি যে আমি কেন বলছি এই কথাটা, যেখানে আমি কথাটা শেষ করি না, বাবুল আক্তার সাহেবের যে ওয়াইফ যেখানে কোনো পলিটিক্সে জড়িত না, এটা কিন্তু উস্কানিমূলক কথা। সেটা হচ্ছে যে বিএনপির কাউকে হত্যা করছেন, এটা উস্কানিমূলক কথা। আপনার জায়গা থেকে আপনি এইভাবে করে বলেন, এটা আপনাদের একটা কাসিলতের মধ্যে পড়ে আছে, আপনারা এইভাবে করে দোষারোপ করেন। শুরুতেই বলে দেন যেটা বিএনপি করেছে, জামাত জোট করেছে। আগে বিষয় আপনারা কি জানেন
আপনি যে একটু আগে যে আমি আরেকটা দিকে চলে যাই, কেন দেশ আজকে এখানে চলে গেছে? আপনি দেখেন যে ষষ্ঠবারের মতো ইউপি নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে প্রত্যেকটা পত্রপত্রিকা, যে সমস্ত পত্রিকা ভয়ে হোক আর যে কোনো কারণেই হোক আপনাদের কথা বলে যাচ্ছে, সেই সমস্ত পত্রিকাও কিন্তু বাধ্য হচ্ছে বলার জন্য। আজকের পত্রপত্রিকাগুলি খুলে দেখেন, সেখানে প্রথম আলোর মতো পত্রিকা, সেখানে বাংলাদেশ প্রতিদিনের মতো পত্রিকা, তারা বলছে যে এবারে নির্বাচন ছিল একেবারে সহিংসতায় ভরপুর, যেখানে শুধু হত্যা আর হত্যা, যেখানে আওয়ামী লীগকে খুন করেছে, আওয়ামী লীগ বিএনপিকে খুন করেছে, এবং শুধু রক্তের বন্যা বয়ে গেছে। এবং আজকে আপনার 132 জন মনে হয়, এবার নির্বাচনে 132 তাজা প্রাণ, কিন্তু সহিংসতায় কিন্তু তারা কিন্তু, আমি একটু এই জায়গাটা এখানে কিন্তু আপনি দেখেন সিইসি, এই যে সিইসি ভদ্রলোক, না আমি এই লোকটাকে বাংলাদেশের মানুষ পড়ে যাচ্ছে। আমি একটু আনুভাবিক কাছে, এই যে 132 জনের যে একটা সহিংসতা, এর মধ্যে কিন্তু বড় একটা অংশই হচ্ছে আওয়ামী লীগের ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা একই দলের 2 প্রার্থী 3 প্রার্থীর মধ্যে সংঘর্ষ। আপনি নিশ্চয়ই জিনিসটাকে অবজার্ভ করেছেন। এই কিন্তু প্রথম স্থানীয় সরকার পর্যায়ে এত লোকের প্রাণহানি, এটুকু কিন্তু একটু আমলে নেওয়া প্রয়োজন। আপনার কি মনে হয়? না, এটা অবশ্যই আমরা এটা আমলে নিয়েছি, এবং এটা আমি এটুকুই বলবো যে এটা স্থানীয় নির্বাচনে চরমভাবে মানে একটা প্রতিদ্বন্দ্বী হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, যেটা অনেক সময় হয়তো সেন্ট্রালি মানে কেন্দ্রীয়ভাবে অনেক সময় এটা নিয়ন্ত্রণ করা তো যাচ্ছে না বা করতে ব্যর্থ হয়েছে। কিন্তু অনেকে তো বলেছেন যে এই পার্টির মাধ্যমে নির্বাচনের কারণে সহিংসতাটিকে একেবারে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবার, মানে এত সহিংসতা কিন্তু হয়নি। হ্যাঁ, এটা যেহেতু এবার প্রথম মানে দলীয়ভাবে স্থানীয় সরকারের নির্বাচনটা হয়েছে, এবং এটা এর আগে সাধারণত হয় নাই এটা। আর এখানে বিশেষ করে শুধু চেয়ারম্যান না, ওখানে যারা কাউন্সিলর আছে, মানে স্থানীয়ভাবে এই ঘটনাগুলো ঘটছে বিচ্ছিন্ন, কিন্তু এটাকে কিছু কিছু রাজনৈতিক দল বা বিভিন্ন এটাকে জাতীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যে এটা হয়তো দলীয়ভাবে এটা করা হচ্ছে, বা এটা নির্বাচনটাকে মানে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমি বলছিলাম আসলে কিন্তু তার অন্তর্নিহিত কারণ কিন্তু সেটা, সহিংস নির্বাচন কারণ কিন্তু সেটা আসছে এখানে স্থানীয়ভাবে প্রভাব প্রতিপত্তি দেখাতে গিয়ে কিন্তু এই ঘটনাগুলো সহিংসতা ঘটছে। এখানে সরকারের সাথে, এখানে সেন্ট্রাল কারোর সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই। বারবার বলা হচ্ছে যেটা একটা সহিংসতার কথা স্বীকার যেহেতু করেছেন, আপনাকে ধন্যবাদ। আপনারা তো সাধারণত স্বীকার করেন না, কিন্তু এই যে সিইসি নামের একটি প্রতিষ্ঠান কিংবা সিইসি নামের একটি চেয়ার, যেটাকে দিয়ে আপনারা বলাচ্ছেন, তারপরেও যে নির্বাচন সুস্থ হয়েছে, নির্বাচন সঠিক হয়েছে, তেমন কোনো সমস্যা নাই। এটাতে কি এই যে মাঠ পর্যায়ে যারা খুনোখুনি করলো, তারা কি উস্কানিমূলক কিছু পেল না? আমি একটা পরবর্তীতে আরো বড় কিছু আসতে চাই, যেহেতু এটাই সমস্যা। পিঙ্কু ভাই তুলেছেন প্রথম আলোর আজকের রিপোর্টের কথা, একটা সামগ্রিক একটা অ্যানালিসিস ইউপি নির্বাচন নিয়ে, যে সহিংসতার মাত্রা এবং অন্য বিষয়গুলো নিয়ে একটা সামারি করা হয়েছে। আপনি নিশ্চয়ই, আমি তার আগে একটু আনোয়ার ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিয়ে যাই। আনোয়ার ভাই আমাকে যেটা অভিযুক্ত করেছেন যে আওয়ামী লীগের কাছে, আপনি লক্ষ্য করবেন যে এই সময়কালে মানুষের এই যে নিরাপত্তাহীনতা নিয়ে মানুষের প্রগতিশীল সংগঠনের প্রতিনিধি হয়ে কেন এটি, মানুষের ক্ষোভ আছে, উদ্বেগ আছে, কিন্তু আপনি কোথাও দেখবেন না মানুষ কেউ বলেছে যে সরকারকে এইটার জন্য পদত্যাগ করতে হবে। এই প্রশ্নটি কিন্তু কোথাও আসেনি। এসেছে কি, আমার নিরাপত্তা দিতে সরকার কেন ব্যর্থ হচ্ছে, নিরাপত্তা দিতে সরকার কেন ব্যর্থ হচ্ছে। ফলে এই জায়গাটায় ভুল বোঝার সুযোগ নেই। এবং আমি আজকে রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ বা 14 দল, আমি কি 20 দলীয় জোটের কাছে নিরাপত্তা চাইবো? সেকেন্ড হচ্ছে যে এই যে জায়গাটায়, এই জায়গাটা আপনি খেলেছেন, আপনি এর আগে কিন্তু বিভিন্ন সময় আপনি যদি পত্রিকাগুলো দেখেন, জঙ্গি নিয়ে কখনো খেলি না, পত্রিকা যদি দেখেন বাংলাদেশ বিভিন্ন সময়ে গ্রেপ্তার করেছেন, চার্জশিট দিয়েছেন যে আইএস এর বাংলাদেশে ইনি রিক্রুট করছেন। আপনার খেয়াল আছে, এক ব্রিটিশ বাঙালি, তিনি বাংলাদেশে এসে সিলেটের এক ভদ্রলোক, তাকে 3 ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল, বলা হয়েছিল যে তারা এখান থেকে আইএস এর সদস্য রিক্রুট করছেন। চার্জশিট দেওয়া হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে তিনি জামিনে বেরিয়ে গেছেন। তাহলে এই যে কাজটি আমরা করেছি, সেটি ভুল করে হোক, শুদ্ধ করে হোক, সেই জায়গাটায় ভুলটা আমাকে স্বীকার করতে হবে। ধন্যবাদ শরীফ। আমরা ফিরে আসবো আলোচনায়, এই একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই। 3 জন আমাদের সাথে আছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি আজকের সংবাদ সংলাপে। আমরা আবার ফিরে এলাম আজকের সংবাদ সংলাপে বিরতির পরে। শরীফ, আপনি বিরতিতে যাবার আগে এক ধরনের একটা
প্রশ্নের কথা বলছিলেন, আমরা শুনবো। একটা প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে ফিরতে চাই। কে আছেন? হ্যালো, আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। জি ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। জি জি, আমি শেখ সুমন বলছি, ঢাকা মোহাম্মদপুর থেকে। জি, কোন প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্নটা হলো যে ওই দুই ভদ্রলোক বলতেছে যে নিরাপত্তা, কিন্তু বর্তমান সরকার যেখানে যে নির্বাচন হইতেছে, সরকারি কোনো আমলা বা সরকারি কোনো প্রতিনিধি বা গভর্নমেন্টের কোনো ওই ধরনের লোকজন গিয়ে কিন্তু মাঠে অনিয়ম করতেছে না বা ঘটাইতেছে না। বিদ্রোহী প্রার্থী জামাত, শিবির, বিএনপি এরা ঘটায় গভর্নমেন্টের নামে দুর্নাম। এই যে এসপির ওয়াইফ মারা গেল, এটা কি সরকারি লোকে করলো? যেই মহিলা, ভদ্র মহিলা মারা গেছেন, ওনার হাজবেন্ড অনেক জিএমবি, অনেক বিএমবি ক্যাডার, ভূমিদস্যুদের ধরে ধরে উনি জেল হাজতে দিচ্ছে, আজকে তার জন্য তার ওয়াইফের প্রাণ দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি এই জন্য ওই যে যারা ছাপাই গাইতেছে সরকারের এই দোষ ওই দোষ, উনি ওনার ফ্যামিলির মধ্যে কি ঠিক আছে কিনা, পাঁচজন সেটাই একত্র আমরা, আছে আপনি কিনা। চাইছেন যেটি আমরা আলোচনা নিয়ে আসি। ধন্যবাদ আপনাকে, আপনি আলোচনাটি দেখছেন এর জন্য। শরীফ ভাই, এই যে উনি কিন্তু একটা যে পয়েন্ট আউট করেছেন, এটি কিছু গণমাধ্যমে এসেছেও, যে আপনি কিছুটা হাইলাইট করেছিলেন যে বাবুল আক্তার একজন অনেস্ট অফিসার হিসেবে বেশ সুনাম অর্জন করেছিলেন। উনি এই জঙ্গি ধরার ক্ষেত্রে, অপরাধী ধরার ক্ষেত্রে তার কিছু সুনাম চট্টগ্রামে ছিল। এটির সাথে কোনো লিঙ্ক উনি কিন্তু একটা একটু বলেন তো, অন্যরা বলবেন। এটি আসলে মানে আশঙ্কা করাটা অমূলক না, তবে কারণ বাংলাদেশে এই ধরনের অসংখ্য ঘটনা আমরা বিভিন্ন সময় দেখেছি। আজকে ভাই কতগুলো নাম বলেছেন, মমতাজ উদ্দিন, মঞ্জুরুল ইমাম ইত্যাদি ইত্যাদি, আমরা কতগুলো ইতিহাস আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের কি খেয়াল আছে যে আজকে যে জঙ্গি হামলা খুলনা শহরে, মানিক শাহ পড়ে আছেন, সাংবাদিক মানিক শাহ, তার মাথা নেই, আমরা সেই কথাটা কিন্তু বলি না। 85 বছর বয়স্ক রতন সেন, চিরকুমার, তাকে খুলনার রাস্তায় এসপি অফিসের সামনে ছুরিকাঘাত করে হত্যা করা। আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই না বলেই আমরা আজকে সবাই সোচ্চার। আমরা সেই দিনে ফেরত যেতে চাই না বলেই আজকে আমরা সবাই এই ঘটনাগুলোর বিচার চাই। দ্বিতীয়ত হচ্ছে যে বাবুল আক্তারের যে বিষয়টি নিয়ে এসেছেন, এটি আসলে আমরা কেউই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নই। আমরা এই ঘটনাটি কারা ঘটিয়েছে এটি খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে সরকারের। আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে শোয়েব, ধরা যাক আমরা তো ঘুরে ফিরে সরকারের দিকে দৃষ্টি দিচ্ছি যে তারা দায়িত্ব পালন করবেন, এর পাশাপাশি সোসাইটির মধ্যেও কি কোনো ধরনের এই ধরনের প্রচারণা, সচেতনতা, আলোড়ন, যাতে করে ছাত্রছাত্রী, ছোট ছেলে মেয়েদের মধ্যে জঙ্গিবাদের কোনো দৃষ্টিভঙ্গি না আসে, যেটা কিন্তু একজন বলেছেন, একজন দর্শকের কথা ছিল যে কোনো গণজাগরণ, প্রতিবাদ হচ্ছে না, সাধারণ মানুষজন এই বিষয়ে প্রতিবাদ করছে না কেন? আসলে এখন এই জায়গাটায় ক্রমশই আপনি যখন দেখবেন যে একের পর এক ঘটনা ঘটছে, মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে আছে, মানুষ তো সব থেকে বড় হচ্ছে তার জীবনটাকে ভালোবাসে। এবং আপনি যদি এখন বের হন, একজন মানুষের কাছে A to Z জিজ্ঞেস করবেন মানুষ কি চায় সরকারের কাছে, এই যে সামনে ঈদ, রোজা, একটা মানুষও বলবে না যে আমার দোকানে সরকার কিছু জিনিসপত্র দিয়ে যাক, আমি ফ্রি বিক্রি করব। একজন মানুষও বলবে না যে আমাকে 2 কেজি ছোলা দিবে সরকার। মানুষের চাওয়া হচ্ছে যে ব্যবসা করে, যে স্কুলে যায়, যে অন্য কাজ করে, তার প্রত্যাশা হচ্ছে তাকে নিরাপত্তা দিতে হবে। ফলে এই জায়গাটা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার সেই কাজটি সরকারকে করতে হবে, কিন্তু মাঝে মাঝে সরকার সেই কাজটি না করে যখন অন্য রকমের কতগুলো পদক্ষেপ গ্রহণ করে, যেমন এই সময়কালে আমরা দেখেছি ভাই যেটি বলেছেন যে 5ই জানুয়ারির নির্বাচন ধরে যে নাশকতা, হ্যাঁ সেই নাশকতা বিএনপির সময় হয়েছে, বিএনপির কর্মসূচির মধ্যে হয়েছে, দায়ভারটি বিএনপির অবশ্যই বিএনপিকে নিতে হবে। কিন্তু একই সঙ্গে সেই ঘটনার আসামির থেকে হুকুমের আসামিকে যখন আপনি প্রায়োরিটি দেবেন, আপনি হুকুমের আসামিকে যখন বেশি জেলে নেওয়ার জন্য চেষ্টা করবেন, তখন মানুষের মধ্যে এই ধরনের একটা ওঠাই স্বাভাবিক যে আপনি আসলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করতে চাচ্ছেন। মানুষের জীবন নিয়ে যখন আপনি রাজনীতি করতে চাইবেন, তখন আপনি যত ভালো পদক্ষেপ নেন না কেন, মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হবে। ধন্যবাদ শরীফ ভাই। এই পেঙ্গু ভাই, একটা প্রসঙ্গ যেটা ঘুরে ফিরে যে
আপনার একটা স্টেটমেন্টে যেটা আপনি কিছুটা টাচ করেছেন যে সংকুচিত গণতন্ত্রের কারণে এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে রাজনৈতিক যে অন্য দলগুলো আছে, ধরা যাক বিএনপি, সংসদের অফিসিয়ালি এখন বিরোধী দল জাতীয় পার্টি, তাদেরকে কিন্তু তেমন বেশি কথা বলতে শোনা যায় না জঙ্গি কিংবা এই ধরনের ঘটনায় প্রতিবাদী হতে আমরা দেখি না তেমন একটা। কারণটা কি? না, জাতীয় পার্টির কথাটা এখানে Just আলাদা একটা অন্য- হাস্যকর। অন্য দল সবার কথা বলছে, সরকারি দলের না, না, বাইরে। এটা হাস্যকর এই জন্যই যে বর্তমান যে অবৈধ সংসদ, যেখানে কি নির্বাচন, যেখানে ভোটারবিহীন নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার গাছ জোরেই জাতির ঘাটে চেপে আছে, সেই সংসদের এই অবৈধভাবেই আরেকটি বিরোধী দল সেখানে তারা পারফর্ম করছে, সেটা তো সরকারের দোষর হিসেবেই করছে, তারা এটা করবে না। হ্যাঁ, গণতন্ত্র এখানে সংকুচিত, আমি তো মনে করি বিএনপির বলেছে গণতন্ত্র সংকুচিত, আমি মনে করি গণতন্ত্রের লেশমাত্রই আর নাই। এই জন্যে নাই বিধায় আজকে যদি আজকের এই যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে, এই যে মানুষ যেভাবে বিপদের মধ্যে পড়ে গেছে, দেশের মানুষ, তাদের জীবনে নিরাপত্তা নাই, এটা আজকে পত্রপত্রিকা কথা বলতে পারছে না। পত্রপত্রিকাও কিন্তু অনেক ভূমিকা রাখে, তারা কিন্তু এখানে কথা বলতে পারছে না, ওপিনিয়ন বিল্ডিং এ পাচ্ছে না, কারণ এখানে গণতন্ত্রের চর্চা হচ্ছে না। এইখানে যদি আজকে সরকারের বিরুদ্ধে কোনো রিপোর্ট যায়, সাথে সাথে সেই পত্রিকাটাকে বন্ধ করে দেওয়া হবে। আমরা বিগত দিনে দেখেছি এই আওয়ামী লীগের আমলে অনেকগুলি মাধ্যম কিন্তু, গণমাধ্যম কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে প্রিন্ট মিডিয়া আছে, বাংলাদেশের সেখানে কোনো কিন্তু পত্রিকা না ইলেকট্রনিক মিডিয়া বললেও আছে। আন্তর্জাতিক অনেক মিডিয়া এবং আপনি যে বললেন যে বাচ্চা কাচ্চারা কেন এবং এই দেশের মানুষ কেন এটাকে ইয়ে করছে না, কি বলে, তারা কেন ডেমনস্ট্রেশন করছে না, এখানে করার মতো, ওই যে বললাম যে গণতন্ত্র যদি থাকতো, এদেশে যদি গণতন্ত্র থাকতো, তাহলে কিন্তু আজকে কেউ বের হলেই বলবে যে জামাত শিবির, এবং গুলি করে দিবে। গুলি করে গতিতে অনেক হত্যাকাণ্ড এরকম হয়েছে, এই সরকার করেছে, মুখ বন্ধ করে দেওয়ার জন্য গুম করে দিয়েছে। তো সেই জন্যই আজকে মানুষ ভয়তে ঘর থেকে বের হয় না, তাদের ভিতরে কিন্তু চরম ক্ষোভ বিরাজ করছে। আজকে হয়তো ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনারা আজকে এই সরকার করে ফেললো, কিভাবে করলো গোটা জাতিই জানে, আজকে রক্তারক্তির মধ্যে দিয়েই হলো, এবং সেখানে বিএনপির কোনো নামগন্ধ আজকে তারা রাখে নাই, কারণ বিএনপির কেউ দাঁড়াবে সেই সাহসও পায় নাই। এখানে প্যাকেজ গেম হয়েছে, টাকা দিতে হবে ছাত্রলীগ যুবলীগকে, এবং তারা বিএনপি রাত্রেবেলা বিএনপি যারা চেয়ারম্যান ক্যান্ডিডেট কিংবা কমিশনার ক্যান্ডিডেট, তাদেরকে বলেছে যে তোমরা কিন্তু যেতে পারবা না, গেলে কিন্তু খবর আছে। তো এই সমস্ত কারণ তারা যায় নাই। আজকে গিয়ে একতরফা নির্বাচন করতে গিয়ে নিজেরাই হানাহানি করেছে। এখন কথা হচ্ছে যে আপনার যে এই দেশের মানুষকে যদি আপনাকে নিরাপত্তা দিতে হয়, তাহলে আপনাকে গণতন্ত্রের চর্চা, প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে। আপনি আজকে বাগের পিঠে সওয়ার হয়েছেন, আপনি মুখে বলছেন গণতন্ত্রের কথা, বাস্তবে কিন্তু মানুষ মুখে কথা বলতে পারছে না। এটাই হচ্ছে সমস্যা, যার জন্য আজকে সুযোগ সন্ধানী যারা, তারা কিন্তু সুযোগটা নিচ্ছে। আনোয়ার ভাই, আমি একটা প্রসঙ্গ একটু আগে তুলেছিলাম, আবারও বলছি, যেমন ধরা যাক বাংলাদেশে আমরা কিন্তু কালচারাল যেই বিপ্লবগুলো, ধরা যাক উদীচী বা অন্য সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম দেখি, বিভিন্ন স্কুল কলেজ যে ছাত্রছাত্রীদের মাঝেও কিন্তু এক ধরনের একটা এই ধরনের কর্মকাণ্ডগুলো ছিল। শুধু কি জঙ্গিবাদ কিংবা এগুলো দমনের ক্ষেত্রে পুলিশ বাহিনীর অ্যাকশনটা জরুরি, না সামাজিক বিপ্লব, প্রচার, এক ধরনের সচেতনতা, কালেকটিভ একটা এফোর্টও প্রয়োজন আছে? আপনার কি মনে হয়? সেগুলো আছে, তার চেয়ে আসলে বড় মানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সরকারি দল থাকবে এবং বিরোধী দল থাকবে। সরকারি দলও যেমন গণতান্ত্রিক আচরণ করবে বিরোধী দলের কাছে, বিরোধী দলও কিন্তু তার যতগুলো কর্মকাণ্ড থাকবে রাজনৈতিক, সেটাও কিন্তু গণতান্ত্রিক ভাবে করার চেষ্টা করবে। বাংলাদেশের রাজনীতিটা আসলে হয়ে গেছে এক পক্ষ, আমি মনে করি যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা ক্ষমতায় আছে এবং অপোজিশন যারা আছে, তারা যখন এই যে বাংলাদেশের যে ধরনের হত্যা, সন্ত্রাস, গুম যে জিনিসগুলো হচ্ছে, সেগুলোতে যদি তারা জড়িয়ে যায়, অর্থাৎ বিরোধী পক্ষ বা রাজনৈতিক যে দলটা আছে, তারা যদি এগুলোতে জড়িয়ে যায়, তখন কিন্তু সরকারের পক্ষে কিন্তু এগুলো কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে একটি লোকেরও হত্যাকাণ্ড কিন্তু আমি সমর্থন করি না, মেনে নিই না, এবং আমি চাই যে বাংলাদেশে কোনো মানে অবৈধভাবে বা অন্যায়ভাবে কোনো মানুষ মারা যাবে না। যে কিন্তু বাংলাদেশের যে এই যে প্রেক্ষাপটটা আমি দেখছি, সচেতনতা, সাধারণ মানুষের সচেতনতার আগে তার চেয়ে বেশি বড় প্রয়োজন বাংলাদেশে যারা রাজনৈতিক দল আছে তাদের ভিতরে। তার আগে এই যে ঘটনা, এর আগে কতগুলো ঘটলো, ধরা যাক অভিজিতের ঘটনাটি ঘটলো, দীপন, আরো বেশ কয়েকটি ঘটলো, এগুলোর কোনো এক্সাম্পলারি পানিশমেন্ট কিন্তু জনগণ দেখতে পায়নি এখনো। এগুলো আপডেট গুলো কিন্তু মানুষ জানতে পারছে না। সেগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু হচ্ছে না কিন্তু তা না, কিন্তু বাংলাদেশে হয়তো কিছু কিছু হত্যাকাণ্ডের
প্রমাণ করার ক্ষেত্রে হয়তো দীর্ঘ সময় লাগে, যে কারণে হয়তো এখনো যায়নি। বাট এগুলো কিন্তু সবগুলোই কিন্তু মানে সুন্দরভাবে কিন্তু চলছে, এবং এগুলোর যত ধরনের পদক্ষেপ নেওয়ার কিন্তু পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। অনেকেই অনেক জায়গায় কিন্তু পানিশমেন্ট হচ্ছে, এবং অনেক জায়গায় কিন্তু শাস্তি হচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে, বিশেষ করে হত্যা এবং যারা ধর্ষণ এই ধরনের। কিন্তু এই গতকালকেও কিন্তু জঙ্গিদেরও কিন্তু বরিশালে সম্ভবত তাদেরও শাস্তি হলো, কিন্তু 4 বছর 5 বছর যাবজ্জীবন কারাদণ্ড হলো। কদিন আগেও কিন্তু সবগুলাই হচ্ছে না যে তা না, কিন্তু এই জিনিসগুলো বন্ধ করার একমাত্র পথ হলো যে রাজনৈতিক দলগুলোকে কিন্তু এই পথে কিন্তু আসতে হবে গণতান্ত্রিক ভাবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে তো কোনো সংলাপ কথাবার্তা নেই, কি করে তারা একসাথে কাজ করবে? না, সংলাপ থাকবে না কেন, প্রয়োজনে অবশ্যই সংলাপ থাকবে, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন যে গণতান্ত্রিক অধিকার মানে বাস্তবায়ন করার জন্য রাজপথে এসে তাদের ভূমিকাটা কি ছিল। 5 জানুয়ারি নির্বাচনকে প্রতিহত করার জন্য বাংলাদেশে কি ধরনের অত্যাচার সাধারণ মানুষের উপর করা হয়েছে। তা 1 বছর পরে আবার এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে আবার বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের কর্মসূচি গ্রহণ করে সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষদেরকে কিভাবে পুড়িয়ে মারা হয়েছে, এগুলো কিন্তু রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি অবশ্যই প্রত্যাশা করব যে দল একটা ক্ষমতায় থাকবে। আমি যে দল করি, আমরা তো ভুলেই গেছিলাম যে আমার যতটুকু রাজনৈতিক জীবন সেই 1981 সাল থেকে আমরা কিন্তু ভুলেই গেছিলাম যে আমরা কখনো ক্ষমতায়। এখন মাঝে মাঝে মনে হয় যে আমরা হয়তো ক্ষমতায় আছি। দীর্ঘ রাজনৈতিক জীবনটা কিন্তু আমরা বিরোধী দলের রাজপথে 21 বছরের মতো কিন্তু রাজনীতি করেছি, রাজপথে থেকে, বিরোধী দলে থেকে। তো আমাদের আচরণটা কেমন ছিল আপনারা বিশ্লেষণ করে দেখেন। আমরা যে দীর্ঘ সময় বিরোধী দলে থেকে, এবং আমাদের নেত্রী যখন 1981 সালে বাংলাদেশে আসে, কি অবস্থা, কি ভয়াবহ অবস্থা ছিল আমাদের নেত্রী। এরকম বাংলাদেশে কেন সারা পৃথিবীর কোন ইতিহাসে আমাদের নেত্রীর মতো এরকম স্যাক্রিফাইসটা করেছে? 1981 সালে এসে জিয়াউর রহমান বাধা দিচ্ছে তাকে আসতে দিবে না। বাংলাদেশে এসে বাবা নেই, মা নেই, এখানে ভাইরা নেই, কোথায় থাকবে জায়গা নেই, এদিকে জিয়াউর রহমানের অত্যাচার, সবকিছুকে কিভাবে নীরবে নিভৃতে শুধু বাংলাদেশের মানুষের জন্য ধৈর্য ধরে গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য কি ধরনের স্যাক্রিফাইস করেছে আমাদের নেত্রী, এটা কি আপনারা একবার দেখেছেন? অবশ্যই। আমরা একটু শেষের দিকে সেই জিনিসগুলো এখন নাই কেন? খুব সংক্ষেপে বিরোধী দলের বিএনপি বিরোধী দল আছে, ঠিক আছে, তারা গণতান্ত্রিকভাবে রাজনীতিতে আসুক, রাজপথে থাকুক, আমাদের সরকারের সমালোচনা করুক, হত্যা আমাদের ঠিক আছে। আমরা একটু শেষের দিকে আরো ভাই একদম খুব সংক্ষেপে আমি একটু লাস্টে পিঙ্কু ভাইয়ের কাছে ফিরবো। শুরু আমি একটা ছোট্ট প্রসঙ্গ একেবারে খুব সংক্ষেপে ঘুরে ফিরে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ার যে ইনভলভমেন্টটা বলা হচ্ছে, আপনি একটু আগে একটা আলোচনায় বলেছেন যে জঙ্গি গণমাধ্যমের সৃষ্টি কেউ কেউ বলেছে, আবার আমরা কেউ দেখতে পাচ্ছি যে এই জঙ্গিবাদের তথ্য আইএস এর দায় স্বীকারও মিডিয়ার মাধ্যমে জানানো হচ্ছে মানুষকে। তো মিডিয়াটাকে এভাবে ব্যবহার করবার অপচেষ্টাটির কারণটা কি? বাংলাদেশকে ঘিরে এটা আমরা জানি যে এখানে একটা আন্তর্জাতিক রাজনীতি, এবং এই বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে, যেমন জঙ্গিদের কাঁধে বন্দুক রেখে কেউ কেউ সুবিধা নিতে চায়, একই সাথে বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে আন্তর্জাতিক কোনো মহল এখান থেকে সুবিধা নিতে চায়। সেই কারণে আপনি দেখবেন যে অনেক ইম্পর্টেন্ট নিউজ আমাদের মূলধারার যে গণমাধ্যম বলতে আমরা যাদেরকে বুঝি, তারা অনেক বিষয়ে এড়িয়ে যান, কিন্তু একই সঙ্গে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে জয়পুরহাটের একটি ঘটনা সঙ্গে সঙ্গে ওই দায় স্বীকার করছে, এবং ওই যে মূলধারার গণমাধ্যম সে সঙ্গে সঙ্গে ওটিকে সামনে নিয়ে আসছে। কারণ হচ্ছে ওইটি হচ্ছে তার রাজনীতি। ঘোলা পানির মধ্যে কেউ কেউ মাছ শিকার করতে চায়, সেটি নাগরিক সমাজের একটি অংশ তার মধ্যে আছে, রাজনীতিবিদরা আছে, এর বাইরে আছে গণমাধ্যম আছে, একেবারে সবাই শুধুমাত্র মানুষের নিরাপত্তার বিষয়টি একেবারে শেষ পর্যায়ে খুব 30 সেকেন্ডে পেছনের কোনো বিষয় আর বলা যাচ্ছে না, খুব সংক্ষেপে কিছু থাকলে পেন্ডিং আপনি একটু টাচ করতে চাচ্ছেন? আনোয়ার ভাই যে কথাগুলি বলছিল, পেছনের দিকে না যায়, পেছনের দিকে তো একটু যেতেই হয়। আনোয়ার ভাই যে কথাগুলি বলছিল যে তারা 21 বছর পরে তারা ক্ষমতা এসেছে, অনেক আবেগী কথা। 21 বছর আপনাদের নিজেদের দোষের কারণে 21 বছর পিছনে ছিলেন, কারণ 21 বছরের মধ্যে আপনারা কিন্তু যে জামাত শিবির কাজটা ফাঁসি দিলেন, জামাত শিবিরকে নিয়ে কিন্তু আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। কিভাবে রাজপথে থেকে না আপনার কথা শুনলে কথা বলে দিবে, আমরা পেছন দিকে আজকে আর না যাই, খুব কথা বলতে দেন, তাহলেই তো হয়। সেটা হচ্ছে যে আপনাদের দোষটা আপনারা কখনোই স্বীকার করতে চান না,
আপনারা ক্ষমতায় থাকতে চান, এটা হচ্ছে এখন বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে আপনারা একদম এই ইকুয়েশনে আগাচ্ছেন, এবং যার জন্য আপনারা কোনো হত্যাকাণ্ড, কোনো আইন শৃঙ্খলার অবনতি হলেই সাথে সাথে বিএনপি জামাতের দোষ চাপিয়ে দিয়ে আপনারা দেশটাকে এমন একটা জায়গায় নিয়েছেন যেখান থেকে ফেরত আসতে হলে আপনাদের চরিত্র পুরোপুরি চেঞ্জ করতে হবে, এবং প্রকৃত গণতন্ত্র আপনাদেরকে দিতে হবে না। আপনারা জনগণ তাদের ইয়েটাকে বিচার করবে। আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আগামী আলোচনা আবারও হাজির হব আপনাদের সামনে অন্য কোনো বিষয়ে। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।